ইরানে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, যুদ্ধাপরাধের অভিযোগ আরাকচির। সমঝোতা চায় তেহরান, দাবি ওয়াশিংটনের। মধ্য গাজার ৪টি এলাকায় ব্যাপক ইসরায়েলি হামলা, দক্ষিণাঞ্চলে নিহত অন্তত ৫। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে প্রায় $৪৩ কোটি বাজেট অনুমোদন তেল আবিবের। মস্কো কিয়েভ ফের উত্তেজনা, ওডেসা ও জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত ৫। শান্তি আলোচনা নিয়ে সংশয়, প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণের সিদ্ধান্তে ইউক্রেন জুড়ে বিক্ষোভ। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি, পড়া শেষে দেশ ছাড়তে সময় পাবে ৩০ দিন। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে নেওয়ার নতুন আবেদন স্থগিত। যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ বন্দর আব্বাস চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত ৯ জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছাতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশম দ্বীপ বন্দর আব্বাস চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার মধ্য গাজার 4টি এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এদিন গাজার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন অন্তত 5 জন। একই সঙ্গে পশ্চিম তীরে বাড়ছে বসতি সম্প্রসারণের ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, নতুন 34টি বসতি স্থাপনে প্রায় $43 কোটি বাজেট অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। যুদ্ধবিরতির আশায় ঘরে ফিরেছিলেন গাজার বহু ফিলিস্তিনি, কিন্তু সেই ঘরই এখন আবার ধ্বংসস্তূপ। মধ্য গাজার বুরেইজ, মাগাজি, দেইর আল বালাহ ও নুসেইরাত এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলায় তাদের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যে দক্ষিণ গাজায় নতুন করে হামলার খবর দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার আল মাওয়াসি, খান ইউনিসের পাশাপাশি গাজা সিটিতে এসব হামলা চালানো হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে।
শুধু গাজা নয়, উত্তেজনা ছড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরেও। হেব্রনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। একই এলাকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে আগুন দেয় এবং যানবাহন পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঘিরে বাড়ছে নতুন উত্তেজনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, পশ্চিম তীরে নতুন 34টি বসতি স্থাপনে প্রায় $43 কোটি বাজেট অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। এ ঘটনায় ফিলিস্তিনিদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হামাস। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ফিলিস্তিন ইসরায়েল সংকটকে আরও জটিল করে তুলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বাড়ছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ গাইডেড বোমা হামলায় নিহত অন্তত 3 জন। ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের স্থাপনাও। জবাবে কৃষ্ণ সাগরে মস্কোর শ্যাডো ফ্লিটের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। চলমান উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনা শীঘ্রই শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় 3টি গাইডেড এয়ার বোমা ছোড়ে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। হামলায় ধ্বংস হয়ে গেছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের স্থাপনাও। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। পাল্টা জবাবে কৃষ্ণসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। সংস্থাটির দাবি, লুইস ওয়ান ও বান্দা নামের জাহাজ দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। জ্বালানি রফতানি রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয় সাম্প্রতিক মাসগুলোতে বারবার তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং সমুদ্রপথে রুশ জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। যুদ্ধের প্রায় 4.5 বছর পরও স্থবির রয়েছে কূটনৈতিক উদ্যোগও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তুরস্ক মধ্যস্থতায় আগ্রহী থাকলেও এখনই নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিদায়ী সফরে কিয়েভে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, পশ্চিমা সামরিক সহায়তার অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকের আগে কিয়েভে নিহত ইউক্রেনীয় সেনাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান দুই নেতা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাস্তায় নেমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সেনাপ্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হতেই দ্বন্দ্ব তীব্র হয় বলে জানান ফেদোরভ। তবে জেলেনস্কি বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল সমন্বয়হীনতা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিভিন্ন প্লেকার্ড হাতে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন তারা। একই ধরনের প্রতিবাদ হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন মিখাইল ফেদোরভ। এরপরই দুর্নীতি বিরোধী পদক্ষেপ, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল, প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনেও তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেদোরভ জানান, সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। যদিও জেলেনস্কি তা অস্বীকার করে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বয়হীনতা চলছিল। তবে জনগণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি বিবেচনায় রাখছেন বলে জানান প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল ও নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর থাকতে পারবেন, আর পড়াশোনা শেষ হলে দেশ ছাড়তে সময় পাবেন মাত্র 30 দিন। তবে চীনা সাংবাদিকরা 90 দিনের বেশি থাকতে পারবেন না দেশটিতে।
দেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 4 বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এতদিন F1 শিক্ষার্থী ভিসা ও J1 এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে। নতুন নীতিতে পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেয়া হবে। আগে এ সময় ছিল 60 দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে 240 দিন বা প্রায় 8 মাস। পরে একই সময়ের জন্য নবায়নের আবেদন করা যাবে। তবে চীনা সাংবাদিকদের একবারে 90 দিনের বেশি থাকার অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আরও 90 দিনের জন্য মেয়াদ বাড়ানো যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের পক্ষে ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়েছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে। তবে নতুন নিয়মের সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। বিশেষ করে পিএইচডি ও গবেষণাধর্মী কোর্স শেষ করতে অনেক সময় 4 বছরের বেশি লাগে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের স্বল্পমেয়াদী ভিসা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনাও কঠিন করে তুলবে।